কাজ করতে পারে, তো সেটা আমার সাথে খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে। আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ধরনের 16, 17, 18 বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে তারা তো সামাজিক ভয়েই সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলছে। তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিমান ব্যক্তি হন না কেন, আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে। আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, প্রথম তো ক্ষমা করে দেওয়া হয়েছিল, তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা। তো এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি। এখন আইন যেভাবে নিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না, কারণ একটা আইন তো একটা দেশের আইন, একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না। এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না। একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে, তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে, যেহেতু সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি, কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখে তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে মামুনের কাছ থেকে আপনি মানে নতুন পালন সরে যেতে চান, মামুনও বলছে আপনার কাছ থেকে সরে যেতে। আসলে কে কার কাছ থেকে সরে যেতে চান? আরেকটা প্রশ্ন সেটা হলো যে আপনি 4 বছরে আপনার জীবনের সম্পদ যত অর্জন ছিল সব ব্যয় করেছেন, প্লাস 49 লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন। আসলে এটা কি আপনি ঋণী হয়েছেন আর মামুনকে কত টাকা আপনি দিয়েছেন নগদ, এইগুলো একটু বলবেন। আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তি আমি ছায়ার কাছেও নাই এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে? যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত। আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালের পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, আপনারা সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়া করে নিতে, মানে পুরো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। আপু, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রিন্স মামুন যে আপনার গায়ে হাত তুলছিল সবাই দেখেছে, দর্শক যারা আছে সবাই দেখেছে আপনার গায়ে হাত তুলছে। তারপরেও আপনি কিন্তু বলেছেন যে প্রিন্স মামুনের সাথে আমি আর কখনো দেখা করবো না বা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবো না। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার তার সাথে মিশেছেন এবং তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়েছেন। আসলে আবার এখন বলছেন যে যাবেন না, একটু মুখ খুলবেন। এটা যেটা বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল, সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচাতে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য। লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল। গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারেবারেই বলছে যে মামলা তোলার জন্য। এটা আসলে তার প্রতারণা, তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোনো রকম কিছু করতে না পারে, সেই জন্যই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কিত হতে চাই না। আমি নিজেই বলেছি আমি হতে চাই না, আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছিয়ে ছুরি নিয়ে সে আমাকে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার, আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না। আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে। প্রিন্স মামুন আমরা দেখেছি যে সে বরাবরই আপনি না শুধু
অনেকের সাথে এই ধরনের প্রতারণায় জড়িয়ে পড়ে। তো আপনি এত সহজ সরল কেন, বারবারই এই ভুল কেন করেন? তার সাথে আপনি বারবারই তার এই যে একটু মানে মায়াবী কণ্ঠে কথা বলে এতে আপনি ভুলে যান। বলি যে উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন, এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন। আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের 2টা সংসার আছে, 2টা বিয়ে আছে, 2 সংসারে 2টা সন্তান আছে। তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে 2টা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে, 2টা জায়গায় কিভাবে বিয়ে করছে? হ্যাঁ, এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি। আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি, হ্যাঁ আমি নিজে বাঁচি, তোমার সংসারে তুমি যাই করো না কেন, এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্প্যাথি হয়েছে। টিকটকার প্রিন্স মামুন শুধু আজকে থেকেই না, আপনারা যদি দেখেন যে 2017-18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে, চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে, দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে, এবং পুলিশ, র্যাব, সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে দিয়েছে। সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক 10-12টা বার্থ সার্টিফিকেট আছে। আর এবং যেহেতু সে মাদক সেবন করে, আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না। আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। আপনারা সাংবাদিক ভাই, আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা? সাংবাদিক ভাইদের অধিকার আছে, হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না, তারা রাষ্ট্রের সাংবাদিক, তারা দেশের সাংবাদিক, তারা সবসময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে। সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা? আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই, যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন। এতগুলো যদি অপরাধগুলো কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলেখা দিয়ে ছুটে এসেছে? ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন, আমার প্রতিবন্ধী ভাই বোন বলে আপনারা, আমি এই ছোট্ট কথাটা বললাম, প্রতিবন্ধী ভাই বোন যদি হয়, হ্যাঁ তাহলে তারা কিভাবে একজন 2বার করে বিয়ে করে, 2টা সংসার করে, 2 ঘরে সন্তান থাকে? আপনারা এই কথাটাই বলবেন। এবং সে যদি এতই অসহায় হয়, সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি তার 4টা বাইক, তার BMW গাড়ি? আমি তো এর আগেও বলেছি ভাই কই আমার তো BMW গাড়ি নাই, আপনাদের তো আপনারা এত বড় সাংবাদিক, আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না, আপনারা এত শিক্ষিত, ক্লাস 5 পাস ছেলে আছে, কিভাবে BMW গাড়ি চালায়? এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল, এগুলো হচ্ছে তার ফাঁদ। আপু, আপনি নাকি নকল কাবিন দিয়ে তাকে বিয়ে করেছেন, আর সে দাবি করেছে আপনি করেছেন, আর আপনি দাবি করেছেন সে করেছেন। আসলে কাবিনটা কি আসলে ফেক না ভুয়া? আর কত টাকা কাবিন ছিল আপনাদের? কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে। আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে, না হলে কিন্তু এই মামলাটা আসতো না। এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে 4 বছর ধরে প্রতারণা করেছে, এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না, আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো 4টা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে। ভুয়া কাবিন যদি আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো, সে অনেক সংবাদ সম্মেলন করেছে লায়লা আমাকে আটকে রেখেছে, লায়লা আমাকে বাসায় আটকে রেখেছে, লায়লা আমার সাথে প্রতারণা করেছে, লায়লা ফাঁদে রেখেছে। ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিন নামা নিয়েই সে আইনের আশ্রয় নিত, কিন্তু সে তো কখনোই সেটা করে। আপনি যখন দেখেছেন যে আপনাকে